আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে কোভিড-19 মহামারীর মধ্যে আমরা এখনো সুস্থ আছি এবং ভালোভাবে বেঁচে আছি। এর জন্য আবারও শুকরিয়া আদায় করছি। আমি মোহাম্মদ আজিম হোসাইন, মামদে মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে বলছিলাম। তো আজকে ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাস এর জন্য আজকের বিষয়বস্তু বা আজকে আলোচনার বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে অধ্যায় 2, তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি হচ্ছে 2 নাম্বার পর্ব, এই অধ্যায়ের 2 নাম্বার অধ্যায়ের। এর পূর্বে তোমাদেরকে নিয়ে যে ক্লাসটি করেছিলাম সেখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখানের মধ্যে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, কম্পিউটার নিয়ে বিভিন্ন ধরনের কম্পিউটার নিয়ে আলোচনা করা হয়েছিল কম্পিউটার যেভাবে কাজ করে, কম্পিউটারের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ইনপুট ডিভাইস ফর কম্পিউটারের যে ইনপুট ডিভাইসগুলো ছিল সেই ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছিল মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করা, তারপর হয়েছিল প্রসেসর ও মাদারবোর্ড নিয়ে আলোচনা করা, তারপর হয়েছিল আউটপুট ডিভাইস। তো এই পর্যন্ত পার্ট 1 থেকে 6 পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা সফটওয়্যার অর্থাৎ পার্ট 8 থেকে একেবারে শেষ পর্যন্ত এই অধ্যায়ের আলোচনা করব। তা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যারটা মূলত কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা অংশই কম্পিউটারের থাকে। তো আমরা হার্ডওয়্যার তো খুব সহজেই বুঝে যাই, যেটা দেখতে পারি, ধরতে পারি। কম্পিউটারের মনিটর বলি আমরা, কিবোর্ড বলি, মাউস বলি, সব হচ্ছে হার্ডওয়্যার। যেমন আমি যদি তুলনা করি, হার্ডওয়্যার হচ্ছে আমার শরীরের এই যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো, এটাই হচ্ছে আমার শরীরের হার্ডওয়্যার। তাহলে আমার সফটওয়্যারটা কোথায় বা আমার সফটওয়্যারটা কি? আমার সফটওয়্যারটা হচ্ছে আমার মস্তিষ্ক। এই মস্তিষ্কটাকে কিন্তু আমি দেখতে পাই না বা ধরতেও পারি না। কম্পিউটার যেমন এই মস্তিষ্কের মাধ্যমে, মস্তিষ্ক যদি আমার সচল থাকে, মস্তিষ্ক যদি আমার অ্যাক্টিভ থাকে, তাহলে আমি আমার সকল কার্যক্রমগুলো আমার বুদ্ধি বিবেচনার মাধ্যমে চিন্তা করে কাজগুলো করতে পারি। সেক্ষেত্রে কম্পিউটারেরও একটি মস্তিষ্ক প্রয়োজন, না হয় কম্পিউটার কিভাবে চলবে বা কম্পিউটারকে আমি কিবোর্ডে এ লিখলাম, কম্পিউটারে এ প্রদর্শন করতেছে, মানে যত সহজে কাজটা আমরা দেখতে পাই বা করতে পারি, কম্পিউটার আসলে এত সহজে কাজটি করতে পারে না। কম্পিউটার চালাতে হলে সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের মূল অংশ বা উপাদান আমরা বলতে পারি, কারণ সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার ভ্যালুলেস। তার মানে কম্পিউটার এর মাধ্যমে আমরা যদি কাজ করতে যাই, তাহলে যেমন হার্ডওয়্যারের প্রয়োজন তেমনি সফটওয়্যারের প্রয়োজন। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা, আমরা কিন্তু হার্ডওয়্যার সম্বন্ধে গত ক্লাসে খুব সুন্দর মতো বুঝেছিলাম এবং পড়িয়েছিলাম। আজকে আমরা কম্পিউটারের সফটওয়্যারটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাহলে সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে সচল রাখার জন্য বা কম্পিউটার যেন নিজে কাজ করতে পারে তার জন্য যে যে প্রোগ্রামগুলো কম্পিউটারে সেট করা থাকে সেটাই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার। তো এই সফটওয়্যারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারকে যদি আমি ভাগ করি, তাহলে আমি দুটি অংশ পাবো। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হচ্ছে অপারেটিং। তাহলে এখানে আমরা কি লিখলাম? আমরা একটা লিখলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা চলে আসলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন আমাকে জানতে হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা কি। কম্পিউটার, যখন আমরা কম্পিউটারের পাওয়ার বাটন অন করি তখন কম্পিউটারের মনিটরে কিছু ইউনিকোড আসে বা কম্পিউটার নিজে নিজে রেডি হয় কম্পিউটারটা অন করার জন্য। অর্থাৎ কম্পিউটারটি সচল হওয়ার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেট করা মানে কার্য সম্পাদনের জন্য রেডি করা, অপারেট করা। অপারেটিং সিস্টেম কার্য সম্পাদনের জন্য যে কার্যপদ্ধতি আছে সেই কার্যপদ্ধতির যে সফটওয়্যার সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই অপারেটিং সিস্টেম সফটওয়্যার বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। আমি যদি বলি উইন্ডোজ, আমি যদি বলি ম্যাক, আমি যদি বলি ইউনিক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং এই সফটওয়্যারগুলো বাজার থেকে কিনে তারপর ব্যবহার করতে হয়। তাহলে উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স এই সফটওয়্যারগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো দ্বারা কম্পিউটারকে সচল করা যায়। কম্পিউটার নিজে রেডি হয় কাজ করার জন্য এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। এর মধ্যে যে কোনো একটি সফটওয়্যার যদি কম্পিউটার ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি অন করার সাথে সাথে সে কাজ করার জন্য রেডি হয়। হয়তো এখানে 1 মিনিট বা 1.5 মিনিট বা 30 সেকেন্ড এই একটু সময় নেয় নিজেকে সেট আপ করার জন্য। নিজেকে সেট আপ করা মানে কি? কম্পিউটারের স্টোরেজ ডিভাইসে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে কম্পিউটারের মনিটরে শো করা, কম্পিউটারের যেই অন্যান্য সফটওয়্যার আছে কাজ করার জন্য সেই সফটওয়্যারগুলোকে অ্যাক্টিভ করা, সেই সফটওয়্যারগুলো দ্বারা যাতে আমি কাজ করতে পারি সেই বিষয়ে আমাকে কম্পিউটার নির্দেশ দেয় যে ওকে নাও আই অ্যাম রেডি ফর ওয়ার্ক। যখন কম্পিউটার রেডি ফর ওয়ার্ক পজিশনে যায় তখনই মূলত আমরা কাজ করি। এখন কি কি ধরনের কাজ আমরা কম্পিউটারে করে থাকি? কম্পিউটারে আমরা কাজ করে থাকি, লেখালেখি করে থাকি। এই সফটওয়্যারটার নাম হচ্ছে এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা চিত্র এঁকে থাকি, বিভিন্ন ড্রয়িং করে থাকি, গ্রাফিক্সের কাজ করে থাকি, গ্রাফিক্স সফটওয়্যার বা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার। তারপরে আমরা গান শুনে থাকি ম্যাক্স প্লেয়ারের মাধ্যমে, আমরা গুগল ক্রোম ইউজ করি, মজিলা ফায়ারফক্স ইউজ করি ইউটিউবে ঘোরাঘুরি করার জন্য, ইউটিউব তারপরে হচ্ছে আমরা ফেসবুক ইউজ করে থাকি, মেসেঞ্জার ইউজ করে থাকি, হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। এগুলো মূলত হচ্ছে কাজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন কম্পিউটারে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে সাধারণত অ্যাপ্লিকেশন বা অ্যাকশন বা কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে তোমাদের বইয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে কিছু আলোচনা রয়েছে, সেটা হচ্ছে পার্ট 7 এ দ্বিতীয় অধ্যায়ের পার্ট 7 সফটওয়্যার অংশে। আমি একটু ওইখান থেকে তোমাদেরকে রিভাইজ যদি দিতে চাই তাহলে তোমরা বইয়ের মধ্যে যেটা পাবে
যে খুব সাধারণভাবে কম্পিউটারের সফটওয়্যারকে দুভাগে ভাগ করা যায়, যেটা আমরা এখানে দেখিয়েছি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এক ভাগের কথা আমরা আগে আলোচনা করেছি। আমরা বলেছি আমরা কম্পিউটার দিয়ে লেখালেখি করতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং এরকম আরো অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি। তাই এই ধরনের সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। তো আমি যে আলোচনাটা করেছিলাম ঠিক সেম ধরনের কথাগুলো তোমাদের বইয়ে হুবহু রয়েছে। তারপর অপারেটিং সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে তোমাদের বইয়ে যে কথাটা বলেছে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সোজাসুজি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না। এই কম্পিউটার যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে আগে অন্য একটি সফটওয়্যার দিয়ে সচল রাখতে হয়। ওই যে আমি বলেছিলাম যে কম্পিউটার আগে রেডি হয় জাস্ট ফর ওয়ার্ক। এর জন্য সেই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম। আর যদি আমি আরো সংক্ষেপ বলি তাহলে এসও, অপারেটিং সিস্টেম। এসও সংক্ষেপে একে বলা যায়। এই সিস্টেমের এস এবং অপারেটিং এর ও, এই দুইটা নিয়ে এসও বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার আকারে এটাকে সংক্ষেপে বলা চলে। তারপরে অংশে চলে আসছে একটা কম্পিউটারকে যখন প্রথম সুইচ দিয়ে অন করা হয় সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেয়। যেটা আগে বলেছিলাম, যে কম্পিউটারে সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে, সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটি সংযোগ করিয়ে দেয়, ইনপুট আউটপুট সচল করে, কম্পিউটার যদি কিছু তথ্য জমা রাখতে চায় সেগুলোকে জমা রাখার ব্যবস্থা করে ইত্যাদি। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ। তারপরের অংশে যদি আমি আসি, বড় বড় সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। এখন হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার নিয়ে তোমাদের বইয়ে যে আলোচনাগুলো রয়েছে, আমাদের পরিচিত যে পিসি বা পার্সোনাল কম্পিউটার রয়েছে সেগুলো অপারেটিং সিস্টেমগুলোর নাম হচ্ছে উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স ইত্যাদি। আমি প্রথমে যে আলোচনাগুলো করেছিলাম যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটারকে সচল করা হয়। পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানীরা মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছে যেগুলো বিনামূল্যে পাওয়া যায়। এমন কিছু অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মধ্যে অন্যতম হচ্ছে বা মুক্ত অপারেটিং সিস্টেম, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে বিনা পয়সায়, যেটাকে আমরা ইনস্টল করে কম্পিউটার চালাতে পারি। এমন একটি সফটওয়্যারের নাম হচ্ছে লিনাক্স, যেটা পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। তাহলে শিক্ষার্থীরা আমরা কি জানলাম? আমরা মানে পার্ট 7 থেকে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সম্বন্ধে এতটুকু জানলাম যে সফটওয়্যার মাধ্যমে কম্পিউটার কাজ করে থাকে। এখন এই সফটওয়্যারটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটার সচল হয়। ইনপুট আউটপুট, মনিটর, কিবোর্ড, পিসি, সাউন্ড বক্স, প্রিন্টার এগুলোর সাথে কানেকশন করা হয় এবং মেমোরিতে যদি কোনো ইনফরমেশন থাকে সেটাকে স্ট্যাবলিশ করে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ যখন শেষ হয়ে যায় তখনই মূলত আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজটা আমরা করে থাকি। অর্থাৎ আমরা যদি লেখালেখি করি, আমরা যদি ছবি আঁকি, গান শুনি, তাহলে আমরা এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা যে কাজগুলো আছে বা যে ধরনের সফটওয়্যারগুলো আছে ওগুলো মাধ্যমে আমরা কাজ শুরু করতে পারি। তাহলে অপারেটিং সিস্টেম, আমি বলতে পারি অপারেটিং সিস্টেম সফটওয়্যারটাকে যদি আমি একটু আলোচনা করি তাহলে আমি পাবো অপারেটিং সিস্টেম সফটওয়্যার দুইটা অংশ। একটা হচ্ছে মানে ক্রয় করে নিতে হয়, বাই করতে হয়, আর একটা হচ্ছে বিনামূল্যে পাওয়া যায়, ফ্রি সফটওয়্যারটা হচ্ছে লিনাক্স, এবং যেগুলো আমাদের কিনে নিতে হয় সেই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোজ, ম্যাক্স। এই ধরনের সফটওয়্যারগুলো লিনাক্স এই সফটওয়্যারগুলোকে আমরা কিনে তারপরে ব্যবহার করতে পারি। তাহলে
এখন আলোচনা করব পার্ট 8 তোমাদের বইয়ে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমাদের বই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আবার দুভাগে ভাগ করেছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমি পাবো কাস্টমাইজ সফটওয়্যার, আরেকটা হলো প্যাকেজিং সফটওয়্যার। প্যাকেজিং সফটওয়্যার একটি হচ্ছে, আমি এখানে যেটা লিখেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে প্যাকেজিং সফটওয়্যার আর একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। তো আমি যদি একটু সহজে আলোচনা করি, অ্যাপ্লিকেশন প্যাকেজিং সফটওয়্যারটা কি? প্যাকেজিং সফটওয়্যারটা হচ্ছে সকল কম্পিউটারে আমরা যদি মানে ওই লেখালেখির কাজ করি, তারপরে হচ্ছে ছবি আঁকি, ড্রয়িং করি, অ্যাডোবি ফটোশপের কাজ করি, গ্রাফিক্সের কাজ করি, তারপরে যদি আমি বলি আমি গান শুনি, আমি কম্পিউটারের গুগল ক্রোমের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটগুলো ভিজিট করি, তাহলে যে ধরনের সফটওয়্যারগুলো আমি ইউজ করি সেটা হচ্ছে প্যাকেজিং সফটওয়্যার। এখন কাস্টমাইজ সফটওয়্যার কি? কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা সফটওয়্যার, শুধুমাত্র ওই কাজটি ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। এবং এই কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে কাস্টমারদের বা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমার এই কাস্টমাইজ সফটওয়্যারটাকে কাস্টমার সফটওয়্যারটাকে তৈরি করা হয়। তোমরা যদি কেউ শপিং মলে যেয়ে থাকো, দেখবা যে আমাদের ডেবিট বা ক্রেডিট কার্ডে স্ক্র্যাচের মাধ্যমে বিল রাখা হয়, বা বারকোড রিডারের মাধ্যমে রিডিং নিয়ে আমাদের একটি বিলের পেপার দেওয়া হয় কম্পিউটারাইজ। ওই কম্পিউটারগুলোতে, সেই সুপার শপগুলোতে বলি, আমি বড় শপিং মল বলি, বা আমি কোনো যদি শু স্টোরের কথা বলি যেমন বাটা, অ্যাপেক্স, এই সমস্ত শোরুমগুলোতে গেলে বা বড় বড় যে কোনো শোরুমগুলোতে গেলে আমাদের যে বিলটা দেওয়া হয়, সেই বিলটা যেই কম্পিউটার থেকে আসে সেই কম্পিউটারে এক ধরনের স্পেশাল সফটওয়্যার ইনস্টল করা থাকে, যার মাধ্যমে বারকোড রিডারের মাধ্যমে রিডিং দিয়ে কম্পিউটার সেটাকে ইনপুট করায় এবং সেই ইনপুট তথ্যটাকে আউটপুট আকারে, প্রিন্টার আকারে আমাদের একটা স্লিপ দেওয়া হয়। তাহলে ওই কম্পিউটারে যদি একটু খেয়াল করো, তোমরা যদি নেক্সট টাইমে যাও তাহলে একটু খেয়াল করো বা কম্পিউটারের মধ্যে ডিসপ্লেতে আসলে কি ধরনের ছক বা কি ধরনের ইনফরমেশন গুলো আছে। ওই ধরনের সফটওয়্যারগুলো কাস্টমারদের বা কোম্পানির চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হয় শুধুমাত্র ওই কোম্পানিতে ব্যবহারের জন্য। এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। তোমাদের বইয়ে যে অংশগুলো আছে আমি যদি ওইখান থেকে একটু রিডিং দেই তাহলে আরো ক্লিয়ার ধারণা পাবে। যে কাজগুলো প্রায় সবারই করতে হয় সেগুলোর জন্য আলাদাভাবে অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে। যেমন লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর, যেটা আমি আগেই বলেছিলাম। তারপরে বলছে এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেস সফটওয়্যার তৈরি করা হয়েছে। ঠিক সেরকম ছবি আঁকার জন্য, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নানা ধরনের কম্পিউটার গেমস খেলার জন্য, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রি করে টাকা উপার্জন করে। তোমরা শুনে হয়তো অবাক হবে, সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে অনেকেই সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছে। সব ধরনের কাজের জন্যই কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে। তাহলে কি সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার আছে? হ্যাঁ, অবশ্যই সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার রয়েছে। আমরা তোমাদের আগেই বলেছি, তোমরা যখন আরেকটু বড় হবে, প্রোগ্রামিং এর কথা শিখবে,
প্রোগ্রামিং করা শিখবে, তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করে সফটওয়্যার ব্যবহার করে নানান ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে। একটা বিশেষ কাজের জন্য যখন আলাদা একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন এটাকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। এই যে কাস্টমাইজ সফটওয়্যার যেটা নিয়ে আমি আলোচনা করলাম সে বিষয়গুলো রয়েছে। এখন আবার বলা হয়েছে অপারেটিং সিস্টেম যেমন পৃথিবীর সব মানুষ বিনামূল্যে পেতে পারে, সেজন্য যেরকম পৃথিবীর বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করেছে, ঠিক সেরকম নানান ধরনের প্যাকেজ সফটওয়্যারও সেভাবে তৈরি করা হয়েছে। প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়্যারগুলো পেতে পারো এবং ব্যবহার করতে পারো। ওকে, তাহলে পার্ট 8 অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে যে আলোচনা করলো সেটা যদি আমি আরেকটু রিভাইজ দেই তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সেই কাজগুলো করার জন্য আমরা প্যাকেজ সফটওয়্যার ইউজ করে থাকি। প্যাকেজ সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের কাজ আমরা যেগুলো করে থাকি, লেখালেখি করা, গান শোনা, ইন্টারনেটে ঘোরাঘুরি করা, ছবি আঁকা, সব কিছু গেমিং করা, এগুলো সবকিছু হচ্ছে প্যাকেজ সফটওয়্যারের মাধ্যমে। এখন যদি আমি কাস্টমাইজ সফটওয়্যারের কথা বলি, কাস্টমাইজ সফটওয়্যারটা হচ্ছে একটি বিশেষ ধরনের কাজের জন্য ব্যবহার করা কাস্টমাইজ সফটওয়্যার। ওকে, কাস্টমাইজ সফটওয়্যার গেল। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ের পার্ট 9। আশা করি এটাই সম্ভবত তোমাদের শেষ, হ্যাঁ এটাই শেষ পার্ট। তাহলে এখানে বলা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির আরো কিছু যন্ত্রপাতি, শুধু যে কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতিগুলোই তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি সেটা না, অন্য কিছু রিলেটেড রয়েছে। যেমন আমি যদি বলি, এখানে তোমাদের বইয়ে টপিক দেওয়া রয়েছে ল্যান্ডফোন ও মোবাইল ফোন। ল্যান্ডফোনটা কি? ল্যান্ডফোন হচ্ছে পূর্বে যখন আমরা যে মোবাইল ফোনগুলো, ল্যান্ডফোন ঘরের কর্নারে একটা টেবিলের উপরে পড়ে থাকতো, রিং আসতো, আমরা সেটা দিয়ে উঠায়া এই বড় আকৃতির একটা অংশ হাতল, মানে যেটাকে আমরা রিসিভিং বলি, সেটা দিয়ে আমরা কথা বলতাম। কথা বললে কথা আবার দেখা যেত যে অনেক সময় ডিস্টার্ব হতো বা কোথাও কোনো তারের সমস্যা হলে, কারণ ল্যান্ডফোনগুলোর সম্পর্ক হচ্ছে তারের সাথে, একটি মোবাইলের সাথে, একটি ফোনের সাথে, ল্যান্ডফোনের সাথে আরেকটি ল্যান্ডফোনের সম্পর্ক। হ্যাঁ, এবং সেটা বিভিন্ন ধরনের সমস্যাই হতো। তো এখন কি করা হচ্ছে, সেই ল্যান্ডফোনগুলো তেমন একটি ব্যবহার করা হচ্ছে না। যেমন বাংলাদেশ টেলিও যোগাযোগ প্রযুক্তি যে অধিদপ্তর বা যে অফিস রয়েছে সেখানে ল্যান্ডফোনের শুধু অ্যাক্টিভিটিস ছিল। তো বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই ল্যান্ডফোনগুলোর যে ইউজ করার জন্য তার ব্যবহার করা হতো, সেই তারটাকেই এখন ইন্টারনেট সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোনো কিছুই ফেলনা হিসাবে ফেলে দেওয়া হচ্ছে না, সেটাকে ইন্টারনেট সাপ্লাই করার জন্য সেই তারগুলোই ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের এখন সবার কাছেই স্মার্টফোন বা মোবাইল ফোন বলে থাকি আমরা যেটাকে, আমাদের পড়া না হলেও চলবে, খাওয়া না হলেও চলবে, ঘুম না হলেও চলবে, কিন্তু তোমরা যারা আছো ছোটরা, তোমাদেরকে কম্পিউটার অথবা মোবাইলে গেমস না খেললে তোমাদের চলেই না। সেই মোবাইলটাই, যে মোবাইলটা দিয়ে তোমরা গেমস খেলো, গান শোনো, সেই মোবাইলটাই হচ্ছে স্মার্টফোন বা আজকের আধুনিক মোবাইল ফোন। তোমরা কি জানো মোবাইল শব্দের অর্থ কি? মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। অর্থাৎ ল্যান্ডফোনকে আমি ইচ্ছা করলে আমার বাসা থেকে আমি আমার স্কুলে নিয়ে আসতে পারবো না, হ্যাঁ, কিন্তু মোবাইল ফোনটাকে আমি যেখানে খুশি সেখানে আমার পকেটে করে নিয়ে যেতে পারবো। এবং আধুনিক সময়ের মোবাইল ফোনগুলো এত বেশি স্মার্ট হচ্ছে, এত বেশি অ্যাক্টিভিটিস এদের মধ্যে আসতেছে, ইন দ্য ফিউচার আমাদের আর এই বইগুলো থাকবে না। আমরা এক ধরনের ট্যাব বা ট্যাবলেট ব্যবহার করব, যেখানে কয়েক হাজার বই একেবারে সংযুক্ত অবস্থায় থাকবে, সংরক্ষিত অবস্থায় থাকবে। আমরা যখন তোমাদেরকে ক্লাসে পড়াবো, দেখা যাবে যে আমার হাতে একটি ট্যাব রয়েছে যার মাধ্যমে আমি বই বের করে পড়ছি, তোমাদেরও ব্যাগের মধ্যে শুধু ট্যাব থাকবে, খাতা থাকবে, কলম থাকবে, আদারওয়াইজ অন্য কোনো বই থাকবে না। হ্যাঁ, সেই ট্যাব বা ট্যাবলেট বা বর্তমান সময়ের মোবাইল ফোন পুরোটাই হচ্ছে ভ্রাম্যমান। অর্থাৎ আমি যেখানে যাব সেখানে এটা ব্যবহার করতে পারবো।
এছাড়াও রয়েছে যেমন তাহলে ল্যান্ডফোন কি করতেছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কাজে ইন্টারনেটে ব্যবহার করা হচ্ছে। মোবাইলের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি। শুধু ইন্টারনেট না, মোবাইলের মাধ্যমে কম্পিউটারে মোটামুটি 50-60% কাজ আমরা মোবাইলেই করে ফেলতে পারি। তারপরে রয়েছে মডেম। এই মডেম আমরা অনেকেই দেখেছি। মডেম করা হয় কি, আমি ল্যাপটপ যদি ইউজ করি, ল্যাপটপটা নিয়ে বাসা থেকে বের হয়ে আমরা বন্ধুদের সাথে বসলাম বা মাঠে কোথাও বসলাম বা বাসার ছাদে বসলাম, সেক্ষেত্রে আমার ইন্টারনেটের লাইন বা ওয়াইফাই লাইন কিন্তু আমার বেডরুমে বা আমার রিডিং রুমে যদি থাকে, এখান থেকে কিন্তু আমার বাসার ছাদে বা আমার বাসার পাশে যদি কোনো মাঠ থাকে, সেই মাঠে যদি আমি ল্যাপটপটা নিয়ে বসি, সেখানে কিন্তু আমি লাইন পাবো না। তো এই ল্যাপটপ, ভ্রাম্যমান ল্যাপটপটাকে যদি আমি ইন্টারনেট কানেক্ট করতে যাই, তাহলে আমার এই মডেমটা প্রয়োজন। মডেম কি? মডেম হচ্ছে তোমাদের বইয়ের ভাষা যেটা বলছে টেলিফোন লাইন বা টেলিফোন নেটওয়ার্ক। এক সময় শুধু কণ্ঠস্বর পাঠানোর জন্য ব্যবহার করা হতো, এখন টেলিফোন লাইন বা নেটওয়ার্ক কম্পিউটারের তথ্য ও উপাত্ত পাঠানোর জন্য ব্যবহার করা হয়। কম্পিউটারের সাথে টেলিফোন নেটওয়ার্ককে জুড়ে দেওয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মডেম। তাহলে মডেম কি? ওয়াইফাই, যেমন আমি একটা ডিভাইস ব্যবহার করলে যেমন ওয়াইফাই ইউজ করতে পারতেছি, রাউটার ব্যবহার করলে যেমন মানে কম্পিউটারে বা ল্যাপটপে আমি কি পাচ্ছি, নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে পারতেছি। তো আমার যখন রাউটার থাকবে না, তখন এই মডেম ঠিক রাউটারের কাজটাই করে দেয়। হ্যাঁ, এই রাউটারের কাজটা মডেম করে দেয়, আমরা মডেমের মাধ্যমে কম্পিউটারে ইনফরমেশন পাঠাতে পারি। তারপরে এখন বিষয় হচ্ছে, আমি বাংলাদেশে আছি, আমার ফ্রেন্ড যদি অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইতালিতে থাকে, আমি তাকে কিছু ডকুমেন্ট পাঠাবো। এখন ডকুমেন্টগুলি আমি বাংলাদেশে বসে কিভাবে পাঠাতে পারি? এখন আমার কাছে ফ্যাক্স নাই, বা আমার যে বন্ধুর কাছে আমি ডকুমেন্টটা পাঠাবো তার কাছেও ফ্যাক্স নাই, সেক্ষেত্রে আমি কিভাবে পাঠাতে পারি? আমি মোবাইলের মাধ্যমে পাঠাতে পারি। মোবাইলে মেসেঞ্জারে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেইলে, জিমেলে, এই সমস্ত টুইটারে, এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে আমি পাঠাতে পারি। এখন আমার কথা হচ্ছে, আমি বাংলাদেশে বসে মোবাইলে তার আইডিতে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার ফ্রেন্ড আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইতালিতে বসে সেটা কিভাবে পাবে? আমি যদি তোমাদের একটু দেখাই যে আমি একটু আলোচনা করব উপগ্রহ নিয়ে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। সেটা কি করে? পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে চাঁদ। এটা হচ্ছে উপগ্রহ, সৃষ্টিকর্তা প্রদত্ত। আর মানব সৃষ্টি যে সমস্ত উপগ্রহগুলো আছে সেটাকে বলা হয় স্যাটেলাইট অথবা কৃত্রিম উপগ্রহ। তো স্যাটেলাইটটা কি করে? চাঁদ যেরকম পৃথিবীর চতুর্দিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, স্যাটেলাইটও নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এবং এই স্যাটেলাইটের কাজটা কি? হ্যাঁ, স্যাটেলাইটের কাজটা হচ্ছে, আমি বাংলাদেশে আছি, টঙ্গীর একটি ছোট একটি অঞ্চলে আছি, এখান থেকে আমার অঞ্চল ভিত্তিক যে মোবাইল নেটওয়ার্কিং আছে, সেই মোবাইল নেটওয়ার্কে আমি যে ইনফরমেশনটা পাঠালাম, সেটা প্রথমে মোবাইল নেটওয়ার্কিং এর যেই কোম্পানির মোবাইলের মানে যে কোম্পানির ডাটা আমি ইউজ করব, ডেটা ইউজ করব, সেই কোম্পানির টাওয়ারে আমার ইনফরমেশনটা আগে সেখানে যায়। সেখান থেকে সরাসরি চলে যায় কান্ট্রি টাওয়ার। এই বিষয়গুলো তোমাদের বইয়ে নাই। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে সহজে বোঝার জন্য যে স্যাটেলাইট আসলে কিভাবে আমাদের আধুনিক বাংলাদেশ গড়ার জন্য অথবা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, সেটুকু নিয়ে একটু আলোচনা করতেছি। কান্ট্রি টাওয়ারে যায়, সেখান থেকে সরাসরি চলে যায় স্যাটেলাইটে চলে যায়। সেখান থেকে স্যাটেলাইট থেকে আমার যে বন্ধুর মোবাইলে পাঠাবো, আমি সেই বন্ধুর মোবাইলে যে আইপি অ্যাড্রেস রয়েছে, সেই আইপি অ্যাড্রেস অনুযায়ী স্যাটেলাইট থেকে ওই ইতালি বা আমেরিকা বা অস্ট্রেলিয়া কান্ট্রি টাওয়ারে যায়। কান্ট্রি টাওয়ার থেকে সংকেত আকারে আমার বন্ধুর মোবাইলে ইনফরমেশনটা পৌঁছে যায়। তাহলে স্যাটেলাইট কি করছে? স্যাটেলাইট আমাদের প্রত্যেকের ইনফরমেশনগুলো প্রত্যেকের কাছে ছড়িয়ে দিচ্ছে। এই স্যাটেলাইট আমাদের কাছে ছিল না 2018 12 মের আগ পর্যন্ত আমাদের নিজস্ব কোনো স্যাটেলাইট ছিল না। আমরা কি করেছি?
অন্য কোনো স্যাটেলাইট বা অন্য কোনো উপগ্রহের দেশের স্যাটেলাইটের আন্ডারে আমরা ইনফরমেশন প্রেরণ করেছি। তো তোমাদের বইয়ে যে ইনফরমেশনগুলো আছে সেটা আমি যদি একটু রিডিং দিই। আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে তথ্য পাঠাতে চাই তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয়। যে কথাগুলো আমি আমার নিজস্ব ধারণা থেকে, নিজস্ব আইডিয়া থেকে স্যাটেলাইট কিভাবে কাজ করে, আমার মোবাইল থেকে আমার বন্ধুর মোবাইল ইনফরমেশন যায়, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। ঠিক ওইটার কাছাকাছি কিছু ইনফরমেশন রয়েছে। পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টিনা দিয়ে তথ্যগুলো উপগ্রহ বা স্যাটেলাইটে পাঠানো হয়। স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দেয়। প্রথমে স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করে, দ্যাট মিনস আমার মোবাইল ইনফরমেশন আমার ইউনিট টাওয়ারে, ইউনিট টাওয়ার থেকে আমার কান্ট্রি টাওয়ারে, কান্ট্রি টাওয়ার থেকে সংকেত পাঠায় স্যাটেলাইটে। সেই স্যাটেলাইট আবার কি করতে, সিগন্যালটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। টেলিভিশনের অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয়। 12ই মে 2018 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ, 57তম দেশ, এবং এটি আমরা স্বাধীনতার আজকে 50 বছরের কাছাকাছি সময়ে, 50 বছরে আমরা এসে পড়েছি। এই সময়ে আমরা মানে আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব অর্থায়নে, নিজস্ব উদ্যোগে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রেরণ করতে সক্ষম হয়েছি। 2018 12 মেতে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় এবং বর্তমান সময়ে অর্থাৎ 2020 সনে আমরা সেই উপগ্রহ এর কার্যকারিতা দেখতে পাচ্ছি। আমাদের টিভি চ্যানেলে যতগুলো চ্যানেল আছে সকল চ্যানেলগুলোই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে সম্প্রচারিত হচ্ছে। এখন বিষয় হচ্ছে আমরা ইন্টারনেটটা মূলত কি, ইন্টারনেটটা আমরা কিভাবে ব্যবহার করি। ইন্টারনেটটা হচ্ছে একটি বিশাল আকৃতির কর্মযজ্ঞ। সেখান থেকে, সেই ইউনিট থেকে সারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে সমুদ্র পথে ইন্টারনেট এক দেশ থেকে আরেক দেশে প্রেরণ করার জন্য তার ব্যবহার করা হয়েছে সমুদ্রের তলদেশ দিয়ে। এই তারটাই হচ্ছে, যে ফাইবার দিয়ে এই তার তৈরি করা হয়েছে সেই ফাইবারের নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমি যদি অপটিক্যাল ফাইবার নিয়ে একটু আলোচনা করি, অপটিক্যাল ফাইবার হচ্ছে চুলের মতো চিকন এবং একেবারে নমনীয়, তারের মতো নমনীয়। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, আমার এই মাইক্রোফোনের তারটি ইচ্ছা করলে আমি বাঁকাইতে পারতেছি, ইচ্ছা করলে লম্বা করতে পারতেছি, ইচ্ছা করলে আবার পেঁচাইতে পারতেছি। হ্যাঁ, এই কাজগুলো একেবারে সূক্ষ্মভাবে করতে পারতেছি। পাশাপাশি আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আবার সংকেত আকারে তোমাদের কাছে চলে যাচ্ছে। তাহলে অপটিক্যাল ফাইবার একেবারে নমনীয়, চুলের মতো চিকন, কিন্তু মজার বিষয় হচ্ছে অপটিক্যাল ফাইবার কাচের তৈরি। কেন কাচের তৈরি? কারণ কাচ একমাত্র মানে সবচেয়ে দ্রুত আলোর বেগ কত? প্রতি সেকেন্ডে 3 কোটি মিটার পথ অতিক্রম করতে পারে প্রতি সেকেন্ডে। সেক্ষেত্রে আমার এই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 3 কোটি মিটার পথ তথ্য এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। আমি তোমাদের অপটিক্যাল ফাইবার যদি বইয়ের পাঠ থেকে একটু বলি, এখানে বলা হয়েছে এক সময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতেই তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু, সেটি চুলের মতো সরু এবং তার ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো হয়। আলো সংকেতের জন্য লেজারের আলো ব্যবহার করা হয়। তোমরা শুনে অবাক হবে, এই আলো কিন্তু চোখে দেখা যায় না। একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি মোবাইল লাইনের সমান তথ্য পাঠানো যায়। মজার বিষয় কি, একেবারে চুলের মতো চিকন, পাতলা, নমনীয় কাচের তন্তুর মধ্যে দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের যে সংকেত বা ইনফরমেশন, সেটা একটা অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়েই পাঠানো সহজ হয়। কাজেই সেটি সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে, অর্থাৎ সুপার হাইওয়ে, যেখানে সারা পৃথিবীর ইনফরমেশনগুলো এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে
এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো নিয়ে যখন আলোচনা করেছি, আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করেছি। তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে, সবচেয়ে বেশি এমসিকিউ পড়বে। এখান থেকে এমসিকিউ গুলো পড়তে হবে এবং ভেতর থেকে কিছু কিছু ইনফরমেশন দাগা মার্কিং করে সেটা প্রশ্ন উত্তর পড়ার জন্য রাখতে হবে, যাতে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। যারা 6 আছো, এই বছর ক্লাস হয়নি, কিন্তু এই ইনফরমেশন গুলো একেবারে সারা জীবনের জন্য তোমাদের লাগবে। তোমরা যতদিন পড়ালেখা করবে, পড়ালেখা না করলে ইনফরমেশন গুলো লাগবে, যদি তোমরা কোনো চাকরির ইন্টারভিউতে যাও তখন এগুলি লাগবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমরা যদি কোনো টপিকস না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে কোশ্চেন করবে। আমি এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোকে কোটেশন আকারে আবার প্রয়োজন আরেকটি ক্লাস করব তোমাদের উদ্দেশ্যেই। তো আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় পড়ালেখা করতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। এই কথা ব্যক্ত করেই আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।